আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। এটি বিশ্ববিখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের ভেতরের ঘটনা। কিভাবে এই প্রতিষ্ঠানটি গাজায় ইসরায়েলি বর্বরতার সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছে তা গোটা বিশ্বের সামনে ফাঁস করে দিয়েছেন এই প্রতিষ্ঠানেরই দুইজন কর্মকর্তা। উচ্চ বেতন সমৃদ্ধ জীবন আর বিলাসিতার লোভকে অগ্রাহ্য করে এবং নিশ্চিতভাবে চাকরি হারানোর আশঙ্কা থাকা সত্ত্বেও যে মানুষগুলো এই অসাধ্য সাধন করেছেন তাদেরকে সম্মাননা জানানো সহজ কোনো বিষয় নয়। তারা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন এখনও বিবেক আর মানবতাবোধ মারা যায়নি। বিস্তারিত এবারের প্রতিবেদনে। 2025 সালের শুরুতে ইবতিহাল আবু সাদ নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি যে প্রতিষ্ঠানে গত 3 বছর ধরে এআই বিভাগের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন, সেই মাইক্রোসফট সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীকে এমন এআই পরিকাঠামো দিচ্ছিল যা মানবাধিকার সংগঠন এবং বিশ্লেষকদের মতে একটি গণহত্যা বাস্তবায়নে সহায়তা করছে। তিনি যখন গাজা নিয়ে প্রকাশিত নানা প্রতিবেদন ঘাঁটছিলেন তখন দেখতে পেলেন প্রজেক্ট আজুর নামের একটি উদ্যোগের মাধ্যমে মাইক্রোসফট ইসরায়েলি সামরিক অভিযানে নানা ধরনের কম্পিউটিং সেবা দিচ্ছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বা এআই ভিত্তিক এমন অপারেশনও অন্তর্ভুক্ত ছিল যা গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান পরিচালনায় সহায়তা করছিল। এই সেবাগুলোর মধ্যে ছিল যোগাযোগ প্রযুক্তির একটি সম্পূর্ণ প্যাকেজ যা ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট 8200 এবং ইউনিট 81 এবং ওকফেক নামের একটি বিমান বাহিনীর ইউনিট নিয়মিত ব্যবহার করছিল। এসব প্রযুক্তির সাহায্যে তারা তথাকথিত কিল লিস্টও তৈরি করছিল। এই ভয়াবহ সত্যটি জানার পর আবু সাদ আতঙ্কিত হয়ে পড়েন। কেবল মাইক্রোসফটের কর্মী বলেই নয়, বরং এআই বিভাগেই কাজ করছিলেন তিনি। বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিচিত সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অফিস সফটওয়্যার, এক্সবক্স গেম কনসোল বা ক্যান্ডি ক্রাশের মতো জনপ্রিয় গেমের জন্য। কিন্তু মাইক্রোসফট যে ক্লাউড স্টোরেজ, কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং মুখাবয়ব শনাক্তকরণের মতো সেবাও ইসরায়েলি সামরিক বাহিনীকে দিচ্ছে এমনটা আবু সাদ জানতেন না। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে তখন যখন তিনি জানতে পারেন যে গাজায় যুদ্ধ যত বাড়ছে মাইক্রোসফটের সম্পৃক্ততাও ততটাই বাড়ছে। 2023 সালের 7 অক্টোবরের পর প্রথম 6 মাসে ইসরায়েলি সেনাবাহিনী মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ আগের 4 মাসের তুলনায় 60% বেশি ব্যবহার করেছে। ফাঁস হওয়া নথিপত্রে দেখা যায় ওই সময় মাইক্রোসফটের এআই পণ্যগুলোর ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। 25 বছর বয়সী আবু সাদ, যিনি কথাকে লেখায় রূপান্তরের কোডিংয়ের সাথে যুক্ত ছিলেন, তিনি পরবর্তীতে জানান যে তিনি কখনো কল্পনাও করেননি যে আমি এমন কোড লিখছি যা সরাসরি যুদ্ধ অপরাধে ব্যবহৃত হচ্ছে। এই উপলব্ধি তাকে মাইক্রোসফটের বিরুদ্ধে প্রতিরোধে নামতে বাধ্য করে। প্রতিরোধের অংশ হিসেবে তিনি নো আজুর ফর অ্যাপারথাইড নামক কর্মসূচিতে যুক্ত হন, যে 2023 সালের শেষ দিকে মাইক্রোসফটের কয়েকজন কর্মী শুরু করেছিলেন। তাদের দাবি ছিল মাইক্রোসফট যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করে এবং তাদের নিজস্ব ঘোষিত মূল্যবোধ মেনে চলে। সহকর্মী ভানিয়া আগারওয়ালের সঙ্গে মিলেও আবু সাদ কয়েক মাস যাবৎ কর্পোরেট চ্যানেল ব্যবহার করে উদ্বেগের কথা জানানোর চেষ্টা করেন। ম্যানেজমেন্টকে চিঠি লিখে আবু সাদ জানান যে তিনিও সিইওর সঙ্গে দেখা করতে চান। কোম্পানির বিশেষ ইভেন্ট আস্ক মি এনিথিং ফোরামেও প্রশ্ন করেন, কিন্তু প্রতিবারই তারা উপেক্ষিত হন। যখন গাজায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে আরও বেশি তথ্য জনসম্মুখে আসতে থাকে তখন প্রতিষ্ঠানটি এই অপতৎপরতা বন্ধ না করে উল্টো এর স্টাফদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। 2025 সালের মার্চে যখন ইসরায়েল গাজায় সাহায্য ও প্রয়োজনীয় সামগ্রী বন্ধ করে দিয়ে আবারও বোমাবর্ষণ শুরু করে, গড়ে প্রতিদিন শতাধিক শিশু হত্যা করতে শুরু করে, তখন আগারওয়াল ও আবু সাদ আর সহ্য করতে পারছিলেন না। তারা সিদ্ধান্ত নেন এবার যথেষ্ট হয়েছে। এরপর গত 4 এপ্রিল ঘটে সেই আলোচিত ঘটনা। মাইক্রোসফটের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেদিন ওয়াশিংটনের রেডমন্ডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন দুটি আলাদা ঘটনায় আবু সাদ ও আগারওয়াল পুরো অনুষ্ঠানকে স্তব্ধ করে দেন। এই ঘটনাটির ভিডিও পরবর্তীতে লক্ষ লক্ষ মানুষ অনলাইনে অবলোকন করেন।
প্রথম ঘটনায় আবু সাদ মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলাইমানকে সরাসরি চ্যালেঞ্জ করেন। আবু সাদ বলেন, মুস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি সবসময় আমাদের বলো যাতে এআই ভালো কিছুর জন্য ব্যবহৃত হয়, অথচ মাইক্রোসফট এআই অস্ত্র বিক্রি করছে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে। এর ফলশ্রুতিতে 50,000-এর বেশি মানুষ মারা গেছে, আর মাইক্রোসফট এই গণহত্যাকে শক্তি যোগাচ্ছে। কানাডা ভিত্তিক মরক্কান নাগরিক আবু সাদ কেঁদে কেঁদে সেদিন এই কথাগুলো বলেছিলেন। তখনই নিরাপত্তা কর্মীরা তার দিকে এগিয়ে আসেন। মুস্তাফা সুলাইমান তখন কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দেন, তোমার প্রতিবাদ আমি শুনেছি। পরের ঘটনায় আগারওয়াল স্টেজে উঠে আসেন, যেখানে সাবেক সিইও বিল গেটস ও স্টিভ বলমার এবং বর্তমান সিইও সত্য নাদেলা আলোচনায় ব্যস্ত ছিলেন। আগারওয়াল বলেন, গাজায় 50,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে মাইক্রোসফটের প্রযুক্তির সাহায্যে। কেমন করে তোমরা এই নৃশংস কাজটি করতে পারলে? ফিলিস্তিনিদের রক্তে ভেজা আজকের এই উদযাপন, তোমাদের লজ্জা হওয়া উচিত। তারা তিনজনই এই ঘটনায় চুপসে যান এবং নিরাপত্তা কর্মীরা আগারওয়ালকে বের করে দেওয়ার আগ পর্যন্ত তারা কেউ কিছু বলতে পারেননি। এই ঘটনার ঠিক পরপরই আগারওয়াল ও আবু সাদ মাইক্রোসফটের সব কর্মীদের উদ্দেশ্যে একটি ইমেইল পাঠান, যেখানে তারা নিজেদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দেন। তাদের মতে এই ইমেইল মূলত তাদের সেই সহকর্মীদেরকে সত্য জানানোর জন্য, যারা এখনও জানে না যে কিভাবে মাইক্রোসফট ইসরায়েলি সামরিক শিল্প ও সামরিক অভিযানের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে আছে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মাইক্রোসফট ইমেইল থ্রেডটি বন্ধ করে দেয় এবং তাদের অ্যাকাউন্ট থেকে লক আউট করে দেওয়া হয়। এরপর সোমবার দুইজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। কারণ হিসেবে মাইক্রোসফট বলে, ইচ্ছাকৃত অবাধ্যতা ও দায়িত্বে অবহেলার জন্য তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আবু সাদ বলেন, এটা একটা নির্মম ঠাট্টা। আমরা যে অনুষ্ঠানে প্রতিবাদ করেছি সেখানে আমি আস্ক মি এনিথিং শিরোনামে মগ বিতরণ করা হচ্ছিল, অথচ যখনই আমরা সত্য কথা বললাম তখনই আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হলো। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিক্রিয়া জানতে গিয়ে 30 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আগারওয়াল জানান, তিনি মাইক্রোসফটে যোগ দেন তখনই যখন গাজায় যুদ্ধ শুরু হয়। তিনি দেখেছেন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর ভয়াবহ সহিংসতা চালানোর পরও কিভাবে মাইক্রোসফট তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছে। এমনকি ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় মাইক্রোসফট নিজেদের স্টাফদের বিরুদ্ধেও প্রতিশোধ নিতে ছাড়েনি। আগারওয়াল বলেন, যদি তিনি সরাসরি প্রজেক্ট আজুর বা এআই বিভাগে কাজ করেননি, তবুও নিজেকে দায়মুক্ত ভাবতে পারছেন না। তিনি বলেন, প্রতি মুহূর্তে আমার মনে হতো আমার শ্রম ও সময়দান হয়তো একটা গণহত্যার পক্ষেই ব্যয় হচ্ছে। তাই মাইক্রোসফট ছেড়ে দেয়া ছাড়া আমার হাতে আর কোনো বিকল্প ছিল না। যখন আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই, এরপর শেষ কয়েকদিনে আমার একটি উদ্দেশ্য ছিল, আর তা হলো অন্তত এই বার্তাটি সর্বত্র পৌঁছে দেয়া, যাতে মাইক্রোসফট এবং এর সিইওদের আসল চেহারা সবার সামনে আসে। আবু সাদও একই মত পোষণ করেন। তিনি বলেন, তিনি আগেই বুঝে গিয়েছিলেন যে তার চাকরি যাবে, কিন্তু এমন এক প্রতিষ্ঠানে কাজ করা যেখানে এআই বিভাগের প্রধান একজন আধা সিরিয়ান, অর্থাৎ যিনি ফিলিস্তিনি ইস্যু সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন, অথচ তিনি জেনে শুনেই ইসরায়েলকে এই গণহত্যা চালাতে সাহায্য করতেন, তেমন ব্যক্তির অধীনে কাজ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমি সেদিন মৌখিক আক্রমণ করার জন্য ইচ্ছা করেই মুস্তাফা সুলাইমানকে টার্গেট করেছিলেন, কারণ তিনি আমার কোডটিকে এই নৃশংস আক্রমণ পরিচালনায় ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। আমার দেওয়া কোড দিয়ে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে এই সত্যটি জানার পর নীরব থেকে চাকুরি করে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আমি তাই চাকুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই এবং একই সাথে প্রতিবাদ করারও সিদ্ধান্ত নেই। প্রতিবাদ করার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, আর তা হলো যদি অন্তত 10 জন নতুন মানুষ মাইক্রোসফটের এই অন্যায় সম্পর্কে জানতে পারে, তাতে আমার প্রতিবাদটি সার্থক হবে। এর বিনিময়ে চাকুরি চলে গেলেও আমার তখন আর কোনো আফসোস থাকবে না। মাইক্রোসফটের এই ফিলিস্তিন বিরোধী অবস্থান নতুন কিছু নয়। এর আগে 2024 সালের অক্টোবর মাসে নাসর ও আব্দো মোহমেদও বরখাস্ত হন। তাদের অপরাধ ছিল তারা মধ্যাহ্নভোজের বিরতিতে গাজায় ইসরায়েলের গণহত্যায় নিহত লাখ লাখ ফিলিস্তিনি শহীদদের জন্য একটি নীরব প্রার্থনা করেছিলেন।
বস্তুত মাইক্রোসফটের মতো একটি বৃহত্তর ও ধনাঢ্য প্রতিষ্ঠানের এই ধরনের মানবতাবিরোধী অবস্থান প্রযুক্তি নির্ভরই সভ্যতার জন্য অত্যন্ত লজ্জাজনক। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।